Chapter Crop Production Class 8 Part 2. I hope you understand the explanation. Thank you. আমরা প্রথম চ্যাপ্টারে ছিলাম যেখানে আছে আমাদের ক্রপ প্রোডাকশন। এবার আমরা আসছি ফার্টিলাইজার, ওই চ্যাপ্টারেরই ক্রপ প্রোডাকশনেরই একটা পার্ট। ফার্টিলাইজার মানে আমরা সাধারণ বাংলায় জানি যেটাকে বলে সার। আ ফার্টিলাইজার ইজ এ ম্যান মেড ইনঅর্গ্যানিক কম্পাউন্ড হুইচ সাপ্লাই স্পেসিফিক নিউট্রিয়েন্টস টু দ্য সয়েল। মোস্ট কমনলি ইউজ ফার্টিলাইজার সেটা হচ্ছে এনপিকে ফার্টিলাইজার, যাতে নাইট্রোজেন থাকে, ফসফরাস থাকে এবং পটাশিয়াম থাকে। এর মধ্যে নাইট্রোজেনটাই হচ্ছে মূল। কেমিক্যাল ফার্টিলাইজার হ্যাভ বিকাম পপুলার উইথ ফার্মার্স বিকজ মোস্ট অফ দেম আর সলিউবল ইন ওয়াটার, ক্যান ইজিলি অ্যাবজর্বেবল বাই প্ল্যান্ট অ্যান্ড ইজিলি স্টোর অ্যান্ড হ্যান্ডেল। তাহলে আমরা যেটা বুঝতে পারছি যে ফার্টিলাইজার অর্গ্যানিক ইনঅর্গ্যানিক দুরকম আছে। তার মধ্যে কেমিক্যাল ফার্টিলাইজার সেইটার চাহিদা বেশি, তার কারণ যেগুলো জলে গুলে যায়, যেটা গুলে যায় গাছ সেটাকে সহজে টানতে পারবে মাটি থেকে, আর সেটাকে স্টোর করা এবং হ্যান্ডেল করা সুবিধে। ফার্টিলাইজার আর অ্যাপ্লাইড ইদার বাই ব্রডকাস্টিং দেম ইন দ্য ফিল্ড অর বাই স্প্রে থ্রু ইরিগেশন চ্যানেল। তার মানে জলের সঙ্গে মিশিয়ে ইরিগেশন চ্যানেলের মধ্যে দিয়ে দেওয়া। সাম এক্সাম্পলস অফ কমনলি ইউজ ফার্টিলাইজার, যেটা খুব কমনলি ইউজ হয়, ইউরিয়া, অ্যামোনিয়াম সালফেট, সুপার ফসফেট অ্যান্ড পটাশিয়াম নাইট্রেট। এদের এফেক্ট কি আছে? এদের এফেক্টটা আমরা এড়িয়ে গেলাম। এরপরে আমরা চলে এলাম যে একটা ডিফারেন্স রয়েছে, যেটা হচ্ছে ম্যানুওর আর ফার্টিলাইজারের মধ্যে। ম্যানুওরটা কি? ম্যানুওর হচ্ছে ন্যাচারাল সাবস্টেন্স ফর্মড ফ্রম ডেড ডিকেইং অর্গ্যানিক ম্যাটার অ্যান্ড অ্যানিম্যাল ওয়েস্ট সাচ অ্যাজ কাউডাং, প্ল্যান্ট রেসিডিউ, বার্ড ড্রপিং, এগুলো। অর্থাৎ এটা ন্যাচারালি যে জিনিসটা আমরা পাচ্ছি। ফার্টিলাইজার কি? ফার্টিলাইজার হচ্ছে ইনঅর্গ্যানিক কম্পাউন্ড প্রডিউসড ইন ফ্যাক্টরি ফ্রম দ্য কেমিক্যাল। ম্যানুওরে কি আছে? ম্যানুওর কন্টেন্টস অল দ্য এসেন্সিয়াল নিউট্রিয়েন্টস রিকোয়ার্ড ফর প্ল্যান্টস বাট ইন স্মল অ্যামাউন্ট। ফার্টিলাইজারে কি? দে আর রিচ ইন প্ল্যান্ট নিউট্রিয়েন্টস সাচ অ্যাজ নাইট্রোজেন, ফসফরাস অ্যান্ড পটাশিয়াম। ম্যানুওর প্রোভাইড হিউমস টু দ্য সয়েল অ্যান্ড অলসো ইমপ্রুভ ইটস কোয়ালিটি। যেখানে ফার্টিলাইজার কী করছে? দে ডু নট প্রোভাইড এনি হিউমস টু দ্য সয়েল। ম্যানুওর ইজ নট অ্যাবজর্বড কুইকলি বাই দ্য প্ল্যান্ট অ্যাজ ইট নট ইজিলি সলিউবল, কারণ ম্যানুওরটা ডিকে হবে ব্যাকটেরিয়া দিয়ে, তারপর সেটা সলিউবল হবে। কিন্তু ফার্টিলাইজার আর সলিউবল, রেডি সলিউবল, ওয়াটার সলিউবল অ্যান্ড ক্যান রেডিলি অ্যান্ড ডাইরেক্টলি অ্যাবজর্ব বাই দ্য প্ল্যান্ট। ইট ইজ নট নিউট্রিয়েন্ট স্পেসিফিক। ম্যানুওর ইজ নট নিউট্রিয়েন্ট স্পেসিফিক, কিন্তু ফার্টিলাইজার যেহেতু ম্যানমেড, সুতরাং ওটা নিউট্রিয়েন্ট স্পেসিফিক। ম্যানুওর ইজ রিকোয়ার্ড ইন লার্জ অ্যামাউন্ট, যেখানে ফার্টিলাইজার মোটামুটি দে আর কনসেন্ট্রেটেড অ্যান্ড হেন্স রিকোয়ার্ড ইন স্মল কোয়ান্টিটি। স্মল কোয়ান্টিটি লাগে বলেই ওটাকে হ্যান্ডেল করা সোজা। ম্যানুওর হচ্ছে ইট ইজ ইনকনভিনিয়েন্ট টু স্টোর, ট্রান্সপোর্ট অর অ্যাপ্লাই। পরিষ্কার কথা, এই গোবর, গরুর মূত্র, এগুলো এদিক ওদিক নিয়ে যাওয়া ঝামেলা। আর সেখানে ফার্টিলাইজার দে ক্যান বি কনভিনিয়েন্টলি ট্রান্সপোর্টেড, একদম বস্তাবন্দি হয়ে চলে আসে, সাপ্লাইড অ্যান্ড স্টোর। ম্যানুওর ইট টেক্স লং টাইম টু শো রেজাল্ট অ্যান্ড রিকোয়ার এ লং টাইম ফর দেয়ার প্রিপারেশন। ঠিক সেখানে ফার্টিলাইজার ইমিডিয়েট রেজাল্ট দেবে অ্যান্ড টেক লেস টাইম ইন দেয়ার ম্যানুফ্যাকচারিং। কিন্তু ম্যানুওরের একটা বড় জিনিস সেটা হচ্ছে ইকো ফ্রেন্ডলি। আর আমাদের ফার্টিলাইজার সেটা হচ্ছে দেয়ার ইনঅ্যাপ্রোপ্রিয়েট ইউজ ক্যান মেক দ্য সয়েল আইদার অ্যাসিডিক, অ্যালকালাইন আর স্যালাইন। অর্থাৎ এরা মাটির চরিত্র পাল্টে দেয় বেশি ব্যবহারে। তার উপর এগুলো বৃষ্টির জলে যখন ধুয়ে নদী বা পুকুরে গিয়ে পড়ে, তখন ছোট ছোট মাছ যেগুলো থাকে সেগুলো কিন্তু মারা যায়। অর্থাৎ আমাদের বাস্তুতন্ত্রের কিছুটা ক্ষতি এটা থেকে হয়ে থাকে। ন্যাচারাল মেথড ফর রিপ্লেসিং দ্য সয়েল উইথ নিউট্রিয়েন্টস, লিভিং দ্য ফিল্ড আনকাল্টিভেটেড
for one or more season helps the land regenerate the lost nutrients. However, due to high demand of food grain, this method is no longer followed. আগে জমিকে যেমন ফেলে রাখা হতো কিছুদিন চাষ করার পরে, এখন সে সুবিধাটা আর নেই। ক্রপ রোটেশন এখন এই জিনিসটা করা হয়। ইটস মেথড অফ গ্রোয়িং leguminous and non-leguminous crops alternately of the same land. Farmers should grow leguminous plants such as pulses in one season and non-leguminous plants such as cereals in next season. হ্যাঁ, এইটা যেরকম মানে একবার ধানের চাষ, একবার ডালের চাষ, ডাল জাতীয় জিনিস যেগুলো, হ্যাঁ, তারপর যেমন বরবটি, মটর, এইগুলো যদি চাষ করা হয় তাহলে দেখা যায় মাটির উর্বরতা বৃদ্ধি পাচ্ছে, কারণ এই রাইজোবিয়াম যে ব্যাকটেরিয়া থাকে সেটা বাতাসের নাইট্রোজেনকে নাইট্রেটে চেঞ্জ করে মাটির সাথে মিশিয়ে দিতে পারে। এই কারণেই ক্রপটা ঘুরিয়ে ঘুরিয়ে চাষ করা হয়। This practice is helpful in the replenish of the soil with nitrogen because the bacteria present in the root nodules of leguminous plant fix atmospheric nitrogen. This is an eco-friendly way to replenish soil. এছাড়া কি আছে? মাল্টিপল ক্রপিং. Sometimes two or more crops are grown together in the same field. This practice is called mixed cropping or multiple cropping. The crops are chosen in such a way that the products and waste material from one crop help in growth of the other. Cotton or groundnut crops are often grown together for this reason. আমরা যে এতে যেগুলো দেখতে পাই আমাদের বাংলাদেশের গ্রামগুলো যেগুলো বা পশ্চিমবাংলার গ্রামগুলো, আমি অন্তত দেখেছি যে পটল এবং লঙ্কা একসঙ্গে চাষ করা হচ্ছে। হ্যাঁ, মানে পটল চাষ করা হয় পুরো ক্ষেতটা জুড়ে, আর ক্ষেতের চারপাশে যে জায়গাটুকু থাকে আল সংলগ্ন সেই জায়গায় লঙ্কা গাছগুলো লাগিয়ে দেওয়া হয়। একই সঙ্গে পটল এবং লঙ্কা দুই ফলতে থাকে একই সারে। এতে কি হচ্ছে? দুরকম ফসল একসঙ্গে হয়ে যাচ্ছে। এরপরে আসছি আমরা ইরিগেশন। ইরিগেশনটা কি না? প্ল্যান্টস নিড ওয়াটার for proper growth and development. Seeds need water for germination. Plants need water to draw nutrient from the soil. And for photosynthesis, water helps the plant to translocate food from one part to other part of the body. It also protects the crop from frost and extremely hot air currents. Thus, water plays an important role in the life of the plants right from the germination stage to the maturity stage. Process of supplying water to the crops in the field at different interval is called irrigation. পরিষ্কার বোঝা গেল বিভিন্ন সময়ে যে চাষে জলের প্রয়োজন হয় এবং জলের যে সাপ্লাই দেওয়া হয় সেই জিনিসটাই হচ্ছে ইরিগেশন। The time and frequency of irrigation vary from crop to crop, soil to soil and season to season. In summer, the frequency of watering crops is more. Can we explain why it is so? And sandy soil needs more frequent watering than clay soil. Paddy is transplanted in standing water and needs continuous irrigation, whereas wheat, germ and cotton needs irrigation at regular interval. এটা তোমরা দেখেই থাকবে যে ভারতবর্ষে বৃষ্টি উপর চাষ অনেকটা নির্ভরশীল বলে যেসব জায়গায় বৃষ্টি বেশি হয়, ধান, পাট যেগুলো চাষ করতে জলের বেশি প্রয়োজন সেগুলো সেখানে চাষ হয়। উত্তর ভারতে বৃষ্টি কম হওয়ার কারণে সেখানে গমের চাষ বেশি হয়। পশ্চিম ভারতে কৃষ্ণমৃত্তিকা থাকার জন্য সেখানে তুলো চাষ এবং জলের অভাব থাকার জন্যে তুলো চাষ, আখ চাষ এই জিনিসগুলো সেদিকে হয়। ডাল উৎপন্ন হয় মোটামুটি উত্তর ভারত এবং মধ্য ভারতে। আর পূর্ব প্রান্তের প্রধান ফসল হচ্ছে ধান, আলু, পাট এইগুলো। চা চাষ হয় পাহাড়ে এবং পাহাড়ের ঢালের জমিতে যেখানে জল ঠিকমতো দাঁড়ায় না। চা চাষের জন্য বৃষ্টিপাত প্রচুর প্রয়োজন, কিন্তু চা গাছের গোড়ায় জল জমে থাকলে সেটা চা গাছের পক্ষে ক্ষতিকর। সেই কারণে চা পার্টিকুলারলি চাষ হয় পাহাড়ের ঢালেতে, যেটা আমাদের পার্বত্য জেলাগুলোতে চাষ হয়ে থাকে। সোর্স অফ ইরিগেশন। দ্য মেন সোর্স অফ ইরিগেশন in our country are river, reservoir, lake, pond, well, টিউবওয়েল, ড্যাম অ্যান্ড ক্যানেলস। এর মধ্যে মূলত আমরা দেখেছি নদী আর ক্যানেলগুলো, এগুলোই কাজে লাগে। অ্যান্ড ওয়াটার ফ্রম দিস সোর্স ইজ ডেলিভার্ড বাই ইরিগেশন ক্যানেল অর
pumped by using electric or diesel pump. Biogas and solar energy are also used in turn these pumps, in run these pumps. ঠিক আছে, এরপরে কি ট্র্যাডিশনাল মেথড অফ ইরিগেশন আমরা কি দেখতে পাই ট্র্যাডিশনাল মেথডে না ইন আওয়ার কান্ট্রি ট্র্যাডিশনাল সিস্টেম ইরিগেশন যেমন পুলি সিস্টেম, চেন পাম্প, লিভার সিস্টেম, ঢেকলি, এই জিনিসগুলো ইউজ হয়। এবার মডার্ন মেথডে আমরা চলে আসছি যেগুলো হচ্ছে ফারো ইরিগেশন। ফারো ইরিগেশন, ইন দিস মেথড অফ ইরিগেশন ওয়াটার ইজ অ্যালাউড টু এন্টার দ্য ফিল্ড থ্রু চ্যানেলস অর ফারোজ মেড বিটুইন টু রোজ অফ দ্য ক্রপস, এইটাই মূলত হয়। এছাড়া আছে কি বেসিন ইরিগেশন। দিস মেথড অফ ইরিগেশন ইজ ইউজড ইন ফ্ল্যাট ফিল্ড। Field is divided into basins by creating বাঁধ filled with water as in the case of paddy. ধানের ক্ষেত্রে এটা ইউজ করা হয়। এইখানে যে ফারো পদ্ধতিতে যেটা হয় সেটা হচ্ছে যে দু সারি ফসলের মাঝখান দিয়ে এই বড়টা চলে গেছে, তার মানে জলটা থাকছে বড়তে, ফসলের বা গাছের গোড়ায় কিন্তু নয়। বেসিন ইরিগেশনটা কি? বেসিন ইরিগেশনে এখানে সমস্ত জমিটাকে আল দিয়ে ভাগ করা হয় এবং এক একটা জায়গায় জল ঢুকিয়ে দেওয়া হয়। এখানে কিন্তু কোনো ফারো নেই, পুরো জমিটাই জলের নিচে থাকে, তার মধ্যে ধানের চারাগুলোকে পোঁতা হয়। এছাড়া আর কি আছে? স্প্রিংকলার ইরিগেশন। দিস টাইপ অফ ইরিগেশন ইজ ইউজড হোয়ার সয়েল ক্যান নট রিটেন ওয়াটার ফর লং টাইম। হিয়ার দ্য ওয়াটার ইজ ডিসপার্সড বাই স্প্রিংকলার উইথ রোটেটিং নজল ইমিটেটিং ন্যাচারাল রেনফল। এইটা তোমরা দেখতে পাবে সমতলের চা বাগানে অনেক সময় এইভাবে জল দেওয়া হয়, যেটা ন্যাচারাল রেনফলের মতো। আর কি আছে? আর আছে ড্রিপ ইরিগেশন। ড্রিপ ইরিগেশন ইজ অলসো কল্ড ট্রিকল ইরিগেশন অর মাইক্রো ইরিগেশন। ড্রিপ ইরিগেশনে মূলত যেটা সেটা হচ্ছে জল ডাইরেক্টলি গাছের গোড়াতেই দেওয়া হয়, আশপাশের আর কোনো জায়গায় মাটিতে দেওয়া হচ্ছে না। এখানে কি হচ্ছে? দ্য সিস্টেম মিনিমাইজ দ্য ইউজ অফ ওয়াটার অ্যান্ড ফার্টিলাইজ বাই অ্যালাউইং ওয়াটার টু ড্রিপ স্লোলি টু দ্য রুট অফ দ্য প্ল্যান্ট, ইদার বাই ড্রিপিং onto the soil surface or directly into the root zone through a network of valves. এখানে জলটা সারা জমিতে যাচ্ছে না, কেবলমাত্র গাছের গোড়াতেই দেওয়া হচ্ছে। পাইপস, টিউবস অ্যান্ড এমিটার্স দিয়ে এটা দেওয়া হচ্ছে। ড্রিপ ইরিগেশন ইজ ইউজড বাই ফার্মস, কমার্শিয়াল গ্রিনহাউস অ্যান্ড রেসিডেন্সিয়াল গার্ডেন। ইটস অ্যাডপ্টেড এক্সটেন্সিভলি ইন এরিয়াজ অফ অ্যাকিউট ওয়াটার স্কারসিটি। এ দেখে নাও ছবিগুলো দেখে নাও, এই যে ফারো ইরিগেশন, মাঝে ফসল, দু সারি ফসলের মাঝখানে ফারো। বেসিন ইরিগেশন, ফারো ইরিগেশন। এই ফারো ইরিগেশনে আমরা দেখতে পাচ্ছি যে এই যে দু সারি ফসল রয়েছে তার মাঝখান দিয়ে বড় রয়েছে, জলটা এইখানে থাকে, জল কিন্তু গাছের গোড়ায় থাকে না। বেসিন ইরিগেশন দেখো সমস্ত জমিটাই জলে ভর্তি, তার মধ্যে চারাগুলো বসানো আছে নির্দিষ্ট দূরত্ব বরাবর। এটা রয়েছে দেখো, একটা স্ট্রাকচার রয়েছে, এটা ফিগার মতো রয়েছে, হ্যাপাজার্ডলি বসানো নেই কিন্তু। এখানে স্প্রিংকলার দেওয়া হচ্ছে একদম ন্যাচারাল রেনফলের মতো, আর এখানে দেওয়া হচ্ছে ড্রিপ ইরিগেশন। এই ড্রিপ ইরিগেশনের পাইপ গিয়েছে, এই পাইপ থেকে জল একদম গাছের গোড়ার কাছাকাছি অঞ্চলে পড়ছে, আশপাশের জায়গাতে আর কিছু নষ্ট হচ্ছে। Disadvantage of excessive or untimely irrigation. All crop plants require water at different stage of their development. Plants require the right amount of water at right time. Excess of water, যেটা water logging in the soil, inhibits the process of germination of seeds as the seeds do not get sufficient air to respire. এটা বোঝা গেল যে বীজের গোড়ায় যদি জল জমে থাকে তাহলে শ্বাস নিতে পারছে না, অক্সিজেনটাও লাগে। Roots do not grow well if there is water logging in the field. If the crop is irrigated when it is fully mature, that is near about ready to harvest, it gets damaged. Plants which are unable to resist strong winds fall down, affecting the eye. The falling down of the crop due to untimely irrigation is termed as lodging. Then the excess of water from the field has to be drained off immediately. এগুলো অতিবৃষ্টি যখন হয় তখন এই জিনিসগুলো হয়ে থাকে।
স্ট্যাটাস অফ ইরিগেশন ফেসিলিটিস ইন ইন্ডিয়া, আমরা কি দেখতে পাচ্ছি? ইন ইন্ডিয়া অনলি 18% অফ দ্য কাল্টিভেটেড ল্যান্ড ইজ ফুললি ইরিগেটেড, 4% is partially irrigated, and 58% of land is dependent only on rain, particular the monsoon rain. এই যে বললাম, এই যে দেখছো 58%, কম নয় কিন্তু। হ্যাঁ, মেন জিনিসটাই আমাদের এই বৃষ্টির ওপরেই আমাদের চাষটা ডিপেন্ড করে থাকে। এরপর কি আসছে? এরপর আসছে উইডিং। উইড জিনিসটা কি? উইডটা হচ্ছে আগাছা, এগুলোকে সাফ করে দেওয়া দরকার, কারণ এগুলো আমরা যে ফসল চাষ করছি সেই ফসলের খাবারটি খেয়ে নেয়। পড়ে নেওয়া যাক। উইডস আর দ্য আনওয়ান্টেড প্ল্যান্ট হুইচ গ্রো অ্যালং উইথ দ্য মেন ক্রপস। দে আর আনডিজাইরেবল বিকজ দে কম্পিট উইথ দ্য মেন ক্রপস ফর nutrients, space, air, light and water, and reduces the crop yield. They also spread pests to the crop and sometimes produce poisonous substances which are harmful to animal and humans. এই প্রসঙ্গে আমরা নাম করে দিতে পারি পার্থেনিয়াম। পার্থেনিয়াম আমাদের দেশে এসেছিল আমেরিকা থেকে গমের মধ্যে দিয়ে, এবং তারপরে চারদিকে গজিয়ে গেছে। জমিতে পার্থেনিয়াম কিন্তু খুব ভয়ঙ্কর। The process of removing weeds from a field is called weeding. The best time for removal of weeds is before they produce flowers and seeds. Some of the most common weeds found in the crop field are wild oat, grass, amaranthus and chenopodium. এই জায়গাতে পার্থেনিয়ামের নাম নেই, কিন্তু ওটা থাকা উচিত ছিল। Methods of weeding কি? Manual weeding. Weeds may be removed manually either by uprooting them or by cutting them with the help of the tools such as hoe, খুরপা and harrow. দেখতেই পাচ্ছি আমরা এই জিনিসগুলো, এইগুলো দিয়ে ওই আগাছাগুলোকে পরিষ্কার করা হয়। আর কি আছে? বাই ইউজিং উইডিসাইডস, chemical substance which destroy weeds but do not harm the crop are called weedicides or herbicides. Some common weedicides is used and dalapon, metaclor আর বুচাক্লর। এই নামগুলো একটু জেনে রাখলেই হবে। এগুলো উইডিসাইডস। উইডিসাইডস আর পয়জনাস অ্যান্ড মাস্ট বি ইউজড উইথ কেয়ার। ফার্মার্স শুড কভার দেয়ার নোজ অ্যান্ড মাউথ উইথ এ পিস অফ ক্লথ ওয়াইল স্প্রেইং টু প্রোটেক্ট দেমসেলস ফ্রম দ্য হার্মফুল এফেক্টস অফ দ্য কেমিক্যাল। এটা শুধু উইডিসাইডের ক্ষেত্রে না, পেস্টিসাইড যেগুলো জমিতে ইউজ করা হয় সেগুলো তাই। ওগুলো অয়েল বেস থাকে, ইভাপোরেট করে মূলত। কাজে এগুলো দেওয়ার সময় নাক মুখ ঢেকে নিতে হবে, কারণ স্প্রেয়ারের মাঝে দিয়ে যখন এগুলো দেওয়া হয়, ওই স্প্রে পার্টিকেল নাকের মধ্যে দিয়ে যখন ঢুকে যায় তখন এগুলো কিন্তু শারীরিক ক্ষতি করতে পারে। আর কি আছে? বায়োলজিক্যাল মেথড। বায়োলজিক্যাল মেথড আমরা কি বলছি? যে ডিস্ট্রাকশন অফ দ্য উইডস উইথ দ্য হেল্প অফ লিভিং অর্গানিজম কল্ড বায়োলজিক্যাল মেথড অফ উইড কন্ট্রোল। ফর এক্সাম্পল, cochineal insects are used to control the growth of the weed called apunsia. তাহলে আমরা জমি চাষের পাশাপাশি জঞ্জাল সাফাইটাও করে ফেললাম। কি দিয়ে করলাম? জঞ্জাল সাফাই আমরা করলাম কেমিক্যাল দিয়ে করতে পারি। ইরিগেশন হয়ে গেল, ইরিগেশনের পর আমাদের জঞ্জাল সাফাই হয়ে গেল। এইবার ফসল পেকে আসছে, এইবার হচ্ছে আপনার প্রোটেকশন অফ দ্য ক্রপস। এটা কি? আচ্ছা, এইখানে আমরা পেস্ট অর অর্গানিজম দ্যাট অ্যাটাক অ্যান্ড ড্যামেজ ক্রপস। দে মে বি রোডেন্টস, ইনসেক্টস, স্ট্রে অ্যানিমেলস and birds. It is estimated that 10% of the crops are destroyed every year by these pests. Crops are also attacked by the bacterial, fungal and virus causing several diseases. These diseases reduce the quality and quantity of the produce. These diseases get transmitted through seeds, air, soil and through insects. Chemical substances such as DDT টাই মূলত ইউজ করা হয়। Diuron are used to kill pests without harming the crops. These chemicals are called pesticides. They are sprayed using a sprayer or a low flying aircraft. এটা আমাদের দেশে হয় না। লো ফ্লাইং এয়ারক্রাফট দিয়ে পেস্টিসাইড ইউজুয়ালি আমেরিকাতে ইউজ করা হয়, বা যে সমস্ত দেশে জমি অনেক বড় সেই সমস্ত জায়গাতে এগুলো ইউজ করা হয়। Birds can be scared away by placing scarecrow in the fields. এই যে ছবি দেওয়া আছে scarecrow,
এরপর চলে আসছে হারভেস্টিং অর্থাৎ ফসল কাটার সময়। ওয়ান্স দ্য ক্রপ হ্যাজ ম্যাচিওর্ড ইট হ্যাজ টু বি গ্যাদার্ড। দিস প্রসেস কাটিং অ্যান্ড গ্যাদারিং অফ ম্যাচিওর্ড ক্রপ, যেটাকে বলা হচ্ছে হারভেস্টিং। অল ওভার দ্য ওয়ার্ল্ড হারভেস্টিং সিজন ইজ সেলিব্রেটেড উইথ এক্সাইটমেন্ট। বৈশাখী, হোলি, পোঙ্গল, নবান্ন, বিহু, এইগুলো হচ্ছে হারভেস্টিং ফেস্টিভ্যাল সেলিব্রেটেড ইন ইন্ডিয়া। নবান্ন আমাদের বাংলায় হয়, বিহু হয় আসামে, পোঙ্গল হচ্ছে সাউথ ইন্ডিয়ার প্রোগ্রাম। এবার হারভেস্টিং অফ গ্রেন ক্রপস কী করছি আমরা? মোস্ট অফ দ্য গ্রেন ক্রপস আর ripped close to the ground manually with the help of a sickle or by harvester machine. Threshing, the process of separating grain from the harvested stalk of hay is known as threshing. This is done by spreading the harvested crop on the ground and walking over them. Animals such as bullock, buffalo or camel are also used for this. এই জিনিসটা গ্রামের দিকে যারা থাকো তারা দেখেছো হয়তো, যে তিল বিশেষ করে যখন চাষ করা হয় বা তিসি যখন চাষ করা হয়, এগুলো কি করা হয়, গ্রামের রাস্তার ওপরেই বান্ডিল বান্ডিল বেঁধে ফেলে দেওয়া হয়। এর ওপর দিয়ে গাড়ি যায়, মানুষ যায়, পশু যায়। গাড়ি অবশ্য কম যায়, মানুষ এবং গৃহপালিত পশু এরাই চলাফেরা করে। এদের এই খুরের আঘাতে, মানুষের পায়ের আঘাতে ওই ফলগুলো ভেঙে যায়, দানাগুলো বেরিয়ে পড়ে। আর ধানের ক্ষেত্রে যেটা করা হয় সেটা হচ্ছে ধানকে নিয়ে এসে কাঠের পাটার ওপরে আছাড় মারা হয় খোঁচা বেঁধে। তাতে কি হয়, ধানের খড় থেকে ধানটা আলাদা হয়ে যায়। এটাই হচ্ছে থ্রেশিং। এরপরে আছে উইনোয়িং। দ্য প্রসেস অফ সেপারেটিং দ্য গ্রেন ফ্রম দ্য স্যাপ ইজ নোন অ্যাজ উইনোয়িং। দ্য উইন্ড ব্লোজ অ্যাওয়ে the lighter chaff from the mixture. The grain begins heavier, fall directly on the ground below and thus separated. এটার কিছুই না, ওই যে খড় এবং গাছের যে ভাঙা টুকরো, তারপর ফসলের যে খোসাটা, এগুলো আলাদা করা হয় শস্য থেকে। এবং এই যে প্রসেসটা দেখছো, এই যে হাতের উপরে রয়েছে কুলো, হ্যাঁ, কুলোতে একসঙ্গে মিক্সচার করা সমস্তটা রয়েছে, ওটা নাড়ছে, আস্তে আস্তে একটা ছন্দে নাড়তে থাকে। এর ফলে কি হয়, ভারী দানার ধান ঝরে পড়তে থাকে, যেগুলো কাছে পড়ে স্তূপ হয়। আর হালকা যে খড়ের টুকরোগুলো থাকে ওগুলো হাওয়াতে ভেসে চলে যায়। এরপরে আমরা সেপারেশন করে ফেলতে পারলাম, যে আমাদের শস্য দানা থেকে যে অংশগুলো আমরা বাদ দিতে চাই সেগুলো একটু সেপারেট হয়ে গেল। এরপরে কি আসছে, big farms uses huge machine called combine which cut, thresh as well as separate the grain from the sap all in one go. এগুলো তোমরা এখন মোবাইলের দৌলতে ভিডিও দেখতে পাবে। এগুলোর সঙ্গে একটা কন্টেনারওয়ালা গাড়ি যায় এবং এই মেশিনগুলো থেকে এই যে হাতের মতো যেটা বেরিয়ে আছে, বুঝতে পারছি যে হাতের মতো, এইটা থেকে কিন্তু ডাইরেক্ট হচ্ছে দানাগুলো ওই কন্টেনারের মধ্যে পড়তে থাকে। এরপর চলে আসছে স্টোরেজ। ফুড মেটেরিয়াল হুইচ কন্টেন হাই অ্যামাউন্ট অফ ময়েশ্চার গেট স্পয়েলড ইজিলি when they kept from sometimes at room temperature. Thus proper storage of food material is very important. Modes of storage কি আছে? There are two different modes of storage, dry storage আর cold storage. Dry storage হচ্ছে in this method food grain are dried in sun to bring down moisture content below 14% by weight and prevent attack by pest. The dried food grains are then weighted, packed in gunny bag and transferred to properly ventilated hall called godown. তাহলে এটা হচ্ছে সংরক্ষণ করার আগে বা স্টোর করার আগে কিন্তু জিনিসটাকে শুকিয়ে নেওয়া হচ্ছে, ঠিক আছে, ময়েশ্চারটা কমানোর জন্য। এরপর কি আছে, দ্য গোডাউনস আর কেপ্ট ফ্রি ফ্রম দ্য পেস্ট বাই স্প্রেইং ভেরিয়াস পেস্টিসাইডস ফ্রম টাইম টু টাইম. ফার্মার্স স্টোর ফুড গ্রেন ফর দেয়ার পার্সোনাল ইউজ ইন metal bin.
Dried neem leaves are added to the bean to prevent pest infestation. এটা বাড়িতে অনেকেই করে থাকেন ড্রাইড নিম লিভস দিয়ে। এরপর আছে গ্রেন সিলোজ আর স্পেশালি ডিজাইনড টল সিলিন্ড্রিক্যাল স্ট্রাকচার ফর বাল্ক স্টোরেজ অফ ফুড গ্রেন। দিস silos can store different stocks of food grain at different levels. The required food grain can be taken out from the opening provided by the silos. এই যে সিলোস দিয়েছে, ছবি দিয়েছে, গ্রামের ছেলে মেয়ে যারা আছো তারা মরাই বলে একটি জিনিস বাড়িতে থাকে, দেখে থাকবে, তার মধ্যে ধান থাকে, বাঁখারি দিয়ে বাইরের এটা তৈরি করা হয় আস্তরণটা, আর ওপরে খড় দিয়ে ঢাকা দেওয়া হয়, আর গায়ে জানালা মতো করা থাকে যেখান দিয়ে ধানটা বের করা যায়। এখনকার অনেকেই হয়তো শহরের অনেকে জানবে না, কিন্তু গ্রামের ছেলে যারা আছে তারা এই মরাই জিনিসটা দেখে থাকবে। সেইটারই আরেকটু উন্নত রূপ হচ্ছে গ্রেন সিলোস। ইন আওয়ার কান্ট্রি ফুড গ্রেনস আর স্টোরড ইন লার্জ গোডাউন্স বাই এজেন্সিজ সাচ এস ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া অ্যান্ড স্টেট ওয়ার হাউজিং কর্পোরেশন। এর মধ্যে এফসিআই বা ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়ার নাম সবাই মোটামুটি শুনেছে। এছাড়া আছে কোল্ড স্টোরেজ। দ্য মেথড ইজ used for storage of food materials that have very short shelf life. So these food materials are usually stored in low temperature. কোল্ড স্টোরেজে মূলত আমাদের এখানে দেখি আমরা এই আলু এবং ফল সংরক্ষণ করা হয়। আইস বক্স or refrigerator is used at home to store fruits, vegetables, milk, meal products and fish. On a commercial scale, such food materials are stored in either a deep freezer or a cold storage. এগুলো যারা ডিপার্টমেন্টাল স্টোরে গেছো তারা দেখবে বড় বড় আইস এই রেফ্রিজারেটরের মধ্যে জিনিসপত্র স্টোর করা থাকে, ছানা মানে পনির যেটা, মাখন যেটা, তারপর ধরো রেডিমেড ফুড আইটেমস, চিকেন বলস টলস, এগুলো করা থাকে। কোল্ড স্টোরেজে আমরা আগেই বললাম যে মূলত যে জিনিসটা আলু থাকে, ফল থাকে, মাছ থাকে কিছু কোল্ড স্টোরেজে, এইগুলোকে স্টোর করা হয়। দেখো এখানে লিখেই দিয়েছে, পোটাটো ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ফুড মেটেরিয়াল বিং স্টোরড ইন কোল্ড স্টোরেজ। ইট অ্যাকাউন্টস ফর মোর দ্যান 90% অফ দ্য টোটাল ইনস্টলড কোল্ড স্টোরেজ ক্যাপাসিটি ইন দ্য ইন্ডিয়া। আলুই মূলত কোল্ড স্টোরেজের মধ্যে থাকে। নির্দিষ্ট সময়ে মোটামুটি 3-4 মাস পর ওটা বের করা হয় এবং বাজারজাত করা হয়। এরপর আমরা চলে আসছি অ্যাডভান্টেজ অফ দ্য ফুড স্টোরেজ। এই যে কোল্ড স্টোরেজের ছবি দেওয়া রয়েছে। এরপর হচ্ছে অ্যাডভান্টেজ অফ দ্য ফুড স্টোরেজ। ইট প্রিভেন্টস ফুড ফ্রম বিং স্পয়েলড বাই ময়েশ্চার, ইনসেক্ট অ্যান্ড র্যাটস। ইট ইনক্রিজেস দ্য স্টোরেজ পিরিয়ড অফ ফুড মেটেরিয়ালস। ইট হেল্পস ইন দ্য অ্যাভেলেবিলিটি অফ অফ-সিজন fruits and vegetables around the year. It makes transportation of food materials easier. It helps to maintain price in the market, and it helps to maintain buffer stock to meet any emergency in the country. মোটামুটি এই। এরপর আছে ফুড ফ্রম অ্যানিম্যালস। অ্যানিম্যালস আর ইউজফুল টু আস ইন মেনি ওয়েজ। আ নাম্বার অফ ডোমেস্টিক অ্যানিম্যালস such as cow, buffalo, goat, duck, hen, fish and honey bees provide us with foodstuffs such as milk, meat, eggs and honey. এরপরে আমরা দেখছি কি, the process of keeping and caring for animals by humans for a specific purpose is called domestication. And all domesticated and useful animals constitute livestock. The breeding, feeding and caring of livestock for food and other useful purpose is known as animal husbandry. আমাদের অ্যানিম্যাল হাজব্যান্ডারি সরকারের ডিপার্টমেন্ট থাকে, লার্জ স্কেলে এটা করা হয়, সেখানে লাইভস্টক হিসেব করা থাকে। আর ডোমেস্টিকেশন বলতে আমরা মূলত নিজেদের পরিবারের জন্য যেগুলো, অনেকে গরু পোষেন দুধের জন্যে, মুরগি টুরগি, হাঁস ইত্যাদি পোষা হয় ডিম বা মাংস ইত্যাদি খাওয়ার জন্যে, কিন্তু সেগুলো লার্জ স্কেলে না, বাড়িতে অল্প করে করা হয়, সেটা ডোমেস্টিকেশন। আর যেটা লার্জ স্কেলে করা হচ্ছে সেটা অ্যানিম্যাল হাজব্যান্ডারি। ওকে, ঠিক আছে।
Thank you for watching.